লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বাবুর মুখে যদি বাবুর বউ এরকম কথা আর একবার শুনে তাহলে কিন্তু খুব রেগে যাবে। চলো শুয়ে পড়বে, চলো রাত হয়ে গেছে। ছাড়ো সৃজন, দরজাটা খুলে গেছে। ঠিক আছে। মানে এটা কি? হ্যাঁ, বাংলার পাঁচের মতো মুখ করে বসে আছিস কেন? বুঝতে পেরেছি, গতকালের রাতের ঘটনার কথা ভাবছিস তো? সত্যি তোরা না কেউ আমার ধাত পেলি না। শোন, গন্ডারের চামড়া তৈরি কর, বুঝতে পেরেছি, আমার মতো, তবে জীবনে শান্তি পাবি। কে রে, তুই কি হয়েছিস? আমি তোকে অপমান করতে বারণ করেছি? করবি, যত খুশি অপমান করবি, কিন্তু হেমনলিনী দত্ত যখন বলবে যে সম্পত্তির ভাগ দেব না,
তখন আর ঠাসম করা চলবে না, বুঝতে পেরেছিস তো? কথাটা একটু মাথায় রাখিস, বুঝছিস? হ্যাঁ, এসো ছোট কাকি, এসো। এই বড় বউ, আমার গামছা সাবানটা দাও তো, চান করতে যাবো। বলছি যে জেঠু কিন্তু এখনো তোমার তৈরি করা সাবানটাই ব্যবহার করে। কই গো শুনছো? বলছি জামাই ষষ্ঠীতে বেথুয়া ডহরে যাবে তো, মা ফোন করেছিল। সে তো যেতে হবেই, বছরে তো ওই একবারই ডাকেন। বড় বৌমা, হ্যাঁ বাবা। তোর মাকে বলো এবার যেন ছেলেকে একটু ভালো করে জামা কাপড় দেয়। সকাল থেকে তো অনেক গাল গল্প হলো। তাও তো ভালো, অয়নের অন্তত জামাই ষষ্ঠীর জন্য নিমন্ত্রণ এসছে। আমার বাবুটার কপালে বোধ হয় জামাই আদরটুকু নেই। মা, আসলে ওই পিকলু বলছিল আমার মা নাকি এবছর বিরাট করে ওই জামাই ষষ্ঠীর একটা অনুষ্ঠান করবে বলছে, তাই বোধহয় নেমন্তন্ন করতে আসতে একটু সময় লাগছে। আমাকে তো বলছিল যে দিন তিনেক নাকি আমাদের ওখানে গিয়ে থাকতে হবে। অবশ্য আমি তখন বললাম, জানেন যে দিন তিনেক গিয়ে থাকাটা একটু অসুবিধে, তবে আপনি যখন সৃজনের এই জামাই আদর নিয়ে এতটাই ভাবছেন, তাহলে হ্যাঁ করে দিই মাকে। ওই তো দেখেছো তো, নিশ্চয়ই আমার মা, মানে সত্যি জামাইকে নিয়ে সারাদিন এত ভাবে, নিশ্চয়ই নাম করছে, ওই জন্যই বিষম খাচ্ছে। এই তুমি থামো একেবারে। বাবুটা আমার বিষম খাচ্ছে আর উনি জামাই আদর করে যাচ্ছে। নিশ্চয়ই নিজের বাপের বাড়ি যাওয়ার শখ হয়েছে। মা মা আমি ঠিক আছি। এই কৃষ্ণা, বলছি যে পর্ণা কি একটা জিজ্ঞেস করছিল তোমাকে। এই জানো তো পর্ণা, আমি যখন শ্বশুর বাড়ি যেতাম, মানে কৃষ্ণার বাপের বাড়ি যেতাম জামাই ষষ্ঠীতে, ও কি আপ্যায়ন, এত বড় কাঁসার থালা, তার মধ্যে 4টে ছোট ছোট নাড়ু গড়াগড়ি দিচ্ছে। খবরদার বলে দিচ্ছি বাবুর বাবা, একদম তুমি আমার বাপের বাড়ি তুলে কথা বলবে না। খোটা দিচ্ছ, লজ্জা লাগে না? না ঢুকতেই জামাই আদর শুরু হয়ে যেত তোমার বাবুর বাবা। মা, বাবা খেপাচ্ছে, তুমি বুঝতে পারছো না সেটা? হাঁটতে পারছো তো ছোটকা? না না, বস বস। হ্যাঁ বস। বসো বসো বসো। বাড়িতে তো শোরগোল কেন? জামাই ষষ্ঠী শোরগোল মানে না, মানে আমি যখন শ্বশুর বাড়ি যেতাম, মানে কৃষ্ণার বাপের বাড়িতে, তখন যা আপ্যায়ন করতো না, সেই সবই বলছিলাম আর কি। আচ্ছা, মেচকা, তাও তো আপনি জামাই আদর পেয়েছেন, কিন্তু ছোটকার কথাটা একবার ভাবুন। ইস রে, কিচ্ছু জুটবে না ছোটকার কপালে। কি আর করা যাবে, কেউ যদি নিজের কবর নিজেই খোঁড়ে। বর্দা, আমার ওসব লাগবেও না, বুঝলে? আর এই জ্যৈষ্ঠ মাস হলেই বাড়িতে এক আলোচনা শুরু হয়ে যায়। কি বলিস না? জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে? আরে তোদের মাথায় কি একটু বড় বউ, পঞ্জিকা নিয়েছো। আজকে কত তারিখ? না না না, এবছর জ্যৈষ্ঠ মাসটা খুব গুরুত্বপূর্ণ। কেন জেঠু, কি আছে? ও মা, তাই তো দাদা, আমরা তো সকলে ভুলে মেরে দিয়েছিলাম। হ্যাঁ তাই তো, জ্যৈষ্ঠ তো পড়ে গেছে। জ্যৈষ্ঠ, আয় দেখো, আজ হচ্ছে 4ই জ্যৈষ্ঠ। আমি ভাগ্যিস মনে করলাম এদের কারো মনে আছে খালি রাজটা। বাবা, তুমি কিন্তু জিনিয়াস। হ্যাঁ, বল এদেরকে বল। হ্যাঁ সত্যি, জ্যৈষ্ঠ মাসটাও এসে গেল না? কি আশ্চর্য বাবা, এই বছর জ্যৈষ্ঠতে কি হবে বলুন না। জানো তো পর্ণা, এবছর জ্যৈষ্ঠ মাসে, আরে সেটা পরে হবে, চলো সবাই হেমলনী দত্তের ঘরে। 1430 সন
চলো এই জ্যৈষ্ঠ মা মা চলো এই ছোট আয় ও তুই আয় 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 বদলে আয় সত্যি থাকিস দাদার মনে পড়লো এই চৌঠা জ্যৈষ্ঠ আজকে আয় চল চল চলো এই বর্ষা বলো তো ব্যাপারটা কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যাপার বুঝবে হেমনলিনী দত্তের ঘরে গিয়ে। অনেক তো পাগলামি দেখলে, এটাও দেখো ক্রমশ প্রকাশ্য। আমি বরং রান্নাঘরে যাই, এসব পাগলামো বুঝে আমার কাজ নেই। কিন্তু আমাকে তো জানতেই হবে, কৌতূহলে তো পেট গুড়গুড় করছে। মা জ্যোষ্ঠীতে এসে গেল, তারপরে 65 বছর শেষ হয়ে গেল, আর 4ই জ্যৈষ্ঠ, হ্যাঁ তারপরে আজকে শেষ দিন। আচ্ছা কিসের শেষ দিন? ছাড়ো তো সব। মা চুক্তিপত্রটা বের করো। আবার সেই ব্যাপারটা তোর মাথায় চাপলো তো? কতবার পড়বি ওই চুক্তিপত্র? আর বারবার পড়েই বা কি হবে? ঠাম্মি কিসের চুক্তিপত্রর কথা হচ্ছে? দাঁড়াও না, পরে শুনবে পরে শুনবে। মা বলছি আপনাকে কিছু করতে হবে না, আপনি আমাদেরকে চাবিটা দিন, আমরা বের করে নিচ্ছি। অবস্থা দেখছো মা? সৃজন, আমি না আর আমার এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না, বলো তো এখানে কিসের কথা হচ্ছে? থাক, ওই এক জিনিস নিয়ে কথা বলতে আমার একদম ভাল লাগে না। বাপরে বাপ, মেজো বউ তুমি তো খাড়ের ওপর উঠে যাচ্ছ। দাদা কিছু মনে করবেন না, ওইভাবে এগিয়ে এলে তো ধাক্কা লাগবেই, বলুন। জগজম্ব একেবারে। সৃজন তুই জোরে জোরে পড়। এই বাবা তো তোমাকেও দিতে পারতেন রিডিং পড়ার জন্য। পারতেন না, কারণ বাবা জানে যে আমাকে রিডিং পড়তে দিলে না ততক্ষণে চুক্তি সই হয়ে যাবে। হ্যাঁ পড়ছি, সবাই শোনো। এত দ্বারা চুক্তি স্বাক্ষরিত হইল যে পাবনার জমিদার শ্রী কৃষ্ণ কিশোর রায় মহাশয়ের কুলদেবতা এক স্বর্ণ গণপতি কলকাতা নিবাসী শ্রী দেবনারায়ণ দত্ত মহাশয়ের নিকট গচ্ছিত রহিল। আগামী 65 বৎসরের মধ্যে যদি শ্রী কৃষ্ণকিশোর রায় মহাশয়ের কোনো বংশধর এই কুলদেবতার দাবি না করেন, তাহা হইলে এই গণপতি দত্ত বংশেরই সম্পত্তি রূপে গণ্য হইবে। ইতি শ্রী কৃষ্ণকিশোর রায় এবং শ্রী দেবনারায়ণ দত্ত। তারিখটা দেখ, তারিখটা দেখ, 4ই জ্যৈষ্ঠ 1430 সন, তার মানে আজকের দিন। আজ থেকে মূর্তিটা আমাদের ভাবতেই পাচ্ছি না। একবারে পুরো পাক্কা ব্যাপার আছে। বেজো ছোট দেখে নে, দেখে নে। আরে বাবা, আমার না তর্স হয়েছে না, প্লিজ বলো না আমাকে ব্যাপারটা কি। মানে এই যে এখানে চুক্তিপত্রতে যে গণপতির কথা লেখা রয়েছে, এটাই বা কিসের? কাগজটাই বা কিসের? আমাকে একটু বলো না প্লিজ। আরে বাবা, মহা মূল্যবান জিনিসের কথা হচ্ছে। হ্যাঁ ঠাম্মি বলছি, পর্ণাকে গল্পটা বলো না একবার, বেচারি কখন থেকে জানতে চাইছে। আসলে কি জানো তো পর্ণা, এই বাড়িতে একটা ঘটনা ঘটেছিল আজ থেকে বহুদিন আগে, ওই মিথ বলতে পারো। বুঝলি পর্ণা দিদি, তোদের দাদুর বাবা মানে আমার শ্বশুরমশাই দেবতুল্য মানুষ ছিলেন, জানিসই তো। ওনার সময় এই ঘটনাটা ঘটে। পাবনার জমিদার ওই শ্বশুরমশাইয়ের বন্ধুস্থানীয় ছিলেন। একদিন সন্ধ্যের সময় হঠাৎ উনি একটা বাক্স নিয়ে উপস্থিত হলেন। বাক্স? কিসের বাক্স? গল্পের মতো কথা, মন দিয়ে শোনো। যতবার এই গণপতির কথা শুনি মনটা নেচে নেচে ওঠে।
নেচে নেচে ওঠে। আমাদের বৈঠকখানার ঠাটবার তখন অন্যরকম ছিল। সেই বাক্সখানা খুললেন কৃষ্ণ কিশোর রায়। আমার তখন অল্প বয়স। পাবনার জমিদারি নিলামে উঠেছে দেবনারায়ণ, তাই সব কিছু নিলামে দিলেও আমার কুলদেবতাকে তো আর নিলামে দিতে পারি না। তাই তোমার কাছে এই সোনার গণপতি দিলাম। এনার সংরক্ষণ করো ভাই। বেশ, এই মূর্তি আমার কাছে সুরক্ষিত থাকবে। আমি এই মূর্তি প্রতিষ্ঠা করব, কিন্তু আগামী ৬৫ বছরের মধ্যে তোমার বংশধররা যদি কেউ না আসে সেক্ষেত্রে কি হবে সেটাও বলে যাও। বেশ, তবে এই মূর্তি তোমাদের, আর সেই মর্মে লেখাপড়া হয়ে যাক। বেশ, তোমার যেমন ইচ্ছে। একখানা কাগজ তোমার কাছে থাকবে, একখানা আমার কাছে থাকবে। আমি কথা দিচ্ছি, আমার বংশধররা কেউ এই মূর্তি নেবে না। আগামী ৬৫ বছর আমার বংশধররা সকলেই চুক্তি মেনে চলবে। তুমি নিশ্চিন্তে থাকো। কি বলছো কি ঠাম্মি? এটা তো গুপ্তধন। মানে আমি তাহলে ভুল বাড়িতে বিয়ে করে আসিনি? কিন্তু ঠাম্মি, ওই মূর্তি কোথায় আছে? হ্যাঁ, সেটাই তো জানি না দিদি ভাই। ও ঢপবাজি করো না তো। ছি বড় খোকা, মায়ের সাথে কেউ এইভাবে কথা বলে? বাবা তো ঠিকই বলেছে ঠাম্মি, তোমাকে যখনই এটা নিয়ে জিজ্ঞেস করে তুমি তো এই একটা কথাই বলে যাও। চুপ কর। তোদের তো কতবার বলেছি কি ঘটেছিল। ওই মূর্তি তোদের বাবার কাছ থেকে বাঁচাতে গিয়ে শ্বশুরমশাই যে কোথায় লুকিয়ে রেখেছেন কেউ জানে না। মা, এটা তো হতে পারে না, তাই না? মানে অত বড় একটা সম্পত্তি হাওয়া হয়ে গেছে। ও মা মেজো, ও কি কথা বলছিস? সম্পত্তি কেন বলছিস? উনি তো ভগবান। কি বলছেন মা? দেবতা আবার কি? এটা সম্পত্তি। বলছি মূর্তিটা বেচলে কত টাকা পাওয়া যাবে গো? হ্যাঁ, কয়েক লাখ হবে না? কেসে জানে না, কম করে ৭-৮ কোটি তো হবেই। কি বলছো কি বর্দা? এত ৭-৮ কোটি? প্রীতি সবাই করে, প্রীতি সবাই করে, কেউ হাসে কেউ কেঁদে মরে। প্রীতি সবাই করে, কেউ হাসে কেউ কেঁদে মরে। কারো ভাগ্যে ২০০ মজা, কেউ বা দাঁড়ায় রাস্তার ধারে। হ্যাঁ, প্রীতি সবাই করে।
মূর্তিটা বেচলে কত টাকা পাওয়া যাবে গো? হ্যাঁ, কম করে 7-8 কোটি তো হবেই। হয়েছে মা, 65 বছর তো হয়ে গেল, এবার মূর্তিটা তো ধরতে পারি, ওটা দেখাও দেখি একবার। বড় খোকা, আমি তোর মতো দুমুখ নই। মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল, আর তোদের বাবা উনি তো খুব সুবিধের মানুষ ছিলেন না, সেটা সবাই জানে। তোদের বাবার নজর থেকে বাঁচানোর জন্যে শ্বশুরমশাই সেই মূর্তি লুকিয়ে রেখেছিলেন বহু আগে। একটা কাগজে কি সব ধাঁধার মতো লিখে দিয়ে গিয়েছিলেন, এটাই সত্যি। ধাঁধা? ও মা, এই কথা তো শুনিনি, দেখা তো দূরের কথা। আমি ইচ্ছে করেই বলিনি। ওই ধাঁধার মানে কে বের করবে শুনি?